मैं तुम्हारे सामने हाथ जोड़ता हूँ, मैं तुम्हारे सामने भीख मांगता हूँ दादा। এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গাইস, আজকে যে মুভিটা আমি এক্সপ্লেন করতে চলেছি, মুভিটার নাম হলো এক দিবানিকা দিবানিয়া। খুব রিসেন্টলি রিলিজ হয়। এই মুভিতে তোমরা দেখতে পাবে একটা ছেলে একটা মেয়েকে দেখার পর ফার্স্ট টাইমে তাকে ভালোবেসে ফেলে, কিন্তু তার টাকা পাওয়ার সবকিছু থাকা সত্ত্বেও সে মেয়েটির মন জিতে পারে না। আর মেয়েটি এতটাই নিষ্ঠুর ছিল যে ঘৃণা করে গেছে, তাকে রাবণের চোখে দেখেছে, কিন্তু তার গার্লফ্রেন্ডকে কোনো দিনের জন্য তাকে বোঝাতে পারলো না যে তাকে কতটা ভালোবাসে। এমনকি তার হাতে পাওয়ার থাকা সত্ত্বেও তার বাবা তাকে কিডন্যাপ করে তার বাড়িতে এনে তার বিছানায় দিলেও সে সেখান থেকে তার বাড়িতে দিয়ে আসে। মানে সে মেয়েটিকে এতটাই ভালোবাসতো, কিন্তু তার শেষ পরিণতি যে এইভাবে দেখতে হবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তো গাইস, জানতে হলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। মুভির শুরুতে আমরা দেখতে পাই কয়েকটা লোক বসে যারা পলিটিক্স নিয়ে আলোচনা করছিল। সেখানে সিএমও ছিল আর দুটো পার্টির অপোজিট পার্টির লোকও ছিল, কিন্তু সেই জায়গায় বলে যে ওদের সাথে লড়া অতটা সহজ না। ওর বাবার নাম গণপত রাও ভোসলে, যে কিনা তার দেখে পুরো দুনিয়া ভয় পায়, আর তার ছেলে যে কিনা দুনিয়াকে ভয় পাওয়ায়, যার নাম হলো বিক্রমাদিত্য ভোসলে। আগামীকাল তার র্যালি আছে, তার পার্টি পুরো একটা মিটিং আছে, সেখানে বিক্রমাদিত্য ভোসলে আসবে। তো এই নিয়ে তাদের ব্যাপার নিয়ে আলোচনা করছিল সিএম আর পার্টির দুটো পলিটিক্স নেতা। তারপরেই দেখানো হয় বিক্রমাদিত্য ভোসলের এন্ট্রি, যে কিনা তার গার্ড ফাট সবকিছু নিয়ে একটা রুমে এন্ট্রি নেয়, যেখানে তার পার্টির মিটিং ছিল। সেই গেস্ট হাউসে এন্ট্রি নিলে সেখানে তার যে পিএ ছিল, অ্যাকচুয়াল পিএ না, সে তাকে বন্ধুর চোখেই দেখতো। তার নাম ছিল সঞ্জয়। সে যারা তাদের সমালোচনা করছিল, তারা যেসব পার্টির নেতারা সব এক হয়ে বিক্রমাদিত্যের উপরে অ্যাটাক করার চিন্তা ভাবনা করছিল, তাদের এক এক করে ফোন করে তাদের ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ধরে বলে, তুমি যদি এই পার্টিতে যোগ দিয়ে আমাদের কোনো ছকাঁটো দেয়, তোমাকে এই করবো, তোমার পরিবারের ওই করবো। এইসব কথাগুলো যখন এক এক করে প্রত্যেককে বলছিল, তাদের ব্যাকগ্রাউন্ড গুলো তুলে ধরেছিল, তারা তখন বলে বিক্রমাদিত্যের এগেনস্টে আমরা যাবো না। তারা তখন দেখতে পাই তাদের সেই সিএম এর থেকে তারা সব পালিয়ে যায়, কারণ সিএম কে নিয়ে যুক্তি আঁটছিল যে বিক্রমাদিত্যকে কি করে ফেলা যায়, কিন্তু সেখান থেকে সবাইকে পালাতে দেখা যায়। তারপরে দেখতে পাই বিক্রমাদিত্য বিজনেসম্যানের সাথে বিক্রমাদিত্য মিট করতে গেছিল। সেই বিজনেসম্যান বলে, সামনে তো তুমি সিএম হতে চলেছো, তুমি আমাকে সব ধরনের টেন্ডার গুলো দেবে, রাস্তা ঘাট এইসব যা সরকারি কাজের যে টেন্ডার সবগুলো তুমি আমার কোম্পানিকে দেবে, তার পরিবর্তে আমি তোমাকে একটা মোটা ডোনেশন দেবো। সে তখন বলে কত টাকা? তখন বিক্রমাদিত্য বলে, আমাকে দিতে গেলে 10,000 কোটি টাকা দিতে হবে। এই কথাটা শোনার পর সে বলে, এটা অনেকটাই বেশি হয়ে গেল না? তারপর সেখানে একটা কোনো গরিব বাবার ছেলে খাবার বিক্রি করছিল, বিক্রমাদিত্য তাকে ডেকে খাবার দিতে বলে। সেখানে খাবার দিলে আর সেই বিজনেসম্যানকে বলে তুমি এটা পে করো। তার টাকা দিতে বললে সে খাবারের যে দাম সে দামটাই দিল। তখন বলে বিক্রমাদিত্য, তোমার মনটা অনেকটা ছোট, একটা এত কোটি টাকার মালিক হয়ে একটা সামান্য খাবার বিক্রি করে যে গরিবের ছেলে, তাকে তুমি 10 টাকা বেশি দেওয়া, তোমার মধ্যে কোনো মেন্টালিটি নেই। আর তুমি কি করে আমার সাথে হাত মেলাও? তোমাকে আমি আমার বিজনেসের টেন্ডার তো দূরের কথা, আমার ধারে কাছে তোমাকে দেখতে যেন না পাই। তো তারপর গাড়িতে যেতে যেতে যখন বিক্রমাদিত্য আর তার বন্ধু সঞ্জয়, অ্যাকচুয়াল তার বন্ধু আর তার বিয়ে দুটোই ছিল, তার বন্ধু সঞ্জয় যখন তাকে বলছিল যে ভাও 5,000 কোটি টাকাও দিতে রাজি হয়েছিল, 5,000 কোটি টাকা তো কম না। বিক্রমাদিত্য তাকে বলে, আরে টাকা যদি নিতে হয় এমন টাকা নেবো যে টাকাটা যেন আমি কোনো জায়গায় ভালোভাবে কাজে লাগাতে পারি, ছুঁচো মেরে হাত গন্ধ করে কোনো লাভ নেই। তারপর আমরা দেখতে পাই একটা সিনেমা হল দেখানো যায়, যেখানে পুরোটাই হাউসফুল ছিল। সেইখানে বলিউডের একটা স্টারকে দেখানো হয়, যার নাম ছিল আদা, তাকে পারফরমেন্স করতে দেখানো যায়। ওইখান থেকে সিনটা চলে যায় আদার বাড়ি দেখানো হয়, মানে সেই স্টারের বাড়ি দেখানো হয়, যেখানে একটা ধোপা মানে কাপড় যে ধোলাই করে, সে এসে তার কাছ থেকে কাপড় জামা নিয়ে যাচ্ছে আর বলছে যে ম্যাডাম, আমি ভাবতে পারিনি তোমাকে আমি সামনাসামনি থেকে দেখবো, আর তোমাদের মতো এত বড় স্টার হয়ে কাপড় জামা আমার কাছে ধোলাই করতে দিচ্ছ। সে তখন বলে, আরে স্টারেরাও তো পরিষ্কার জিনিসপত্র পরে না, এমন তো না যে স্টারেরা পরবে না। তারপরে একটা সিন দেখানো হয় যেখানে বিক্রমাদিত্য গাড়ির থেকে নামলে সেখানে বিভিন্ন রিপোর্টার পাবলিক তাকে ঘিরে ধরে। তখনই তার বন্ধু মানে তার পিএ যে ছিল সঞ্জয়, সে বলে, দেখো বেশি স্যারের বকার টাইম নেই। তখনই সেই জায়গাটায় এন্ট্রি হয় আদার, যে কিনা সেই স্টার ছিল, তার মুভি তার গান যে কোনোই বেরোতো সবকিছু হাউসফুল যেত। তো তখনই সবাইকে দেখলাম তার দিকে ছুটে যেতে, সব রিপোর্টার পাবলিক যে আদা এসছে বলে তার দিকেই ছুটে যায়। এখানে যখন প্রচুর লোক জড়ো হয়ে গেল, তাকে সেখান থেকে বের করে রিকভারি করে আনার জন্য চলে গেল বিক্রমাদিত্য, কারণ বিক্রমাদিত্য তাকে দেখেই ক্রাশ খেয়ে যায়। তো বিক্রমাদিত্য সেখানে যায়, তার হাতটা ধরে তাকে টেনে এনে সে ভিড় থেকে বাইরে বের করে আনে। তারপরে সে তাকে থ্যাঙ্কস বললে তখন বলে যে তুমি কোনোদিন মুভি টুভি দেখেছো? মানে আদা তখন বিক্রমকে জিজ্ঞাসা করে, বলে আমি মুভি টুভি দেখি না, আর আমার নাম বিক্রমাদিত্য, আমি পলিটিক্সে আছি। বলে আমি তোমাকে তো জানি, বাট তুমি হয়তো আমাকে জানো না, আমি হলো একটা স্টার যে কিনা মুভিতে কাজ করি। বলে আমি অত মুভি টুভি দেখি না, হয়তো ওই জন্য তোমাকে জানি না। তো তারপরে সেখান থেকে তাকে চলে যেতে দেখা যায়, আর সে তার দিকে তাকিয়ে থাকে, মানে অলরেডি তার প্রেমে পড়ে গেছে বিক্রমাদিত্য। তারপরে সে বিক্রমাদিত্য বাড়িতে যাওয়ার পরেও সে গম্ভীর ভাবে ভাবতে থাকে আদার কথা। বিক্রমাদিত্য বাড়িতে যখন তার বাবার সাথে বসে মিটিং করছিল, তার বাবা তাকে তখন কিছু ইম্পর্টেন্ট কথা বলছিল, কিন্তু সে কথাগুলো খেয়াল করেইনি, কারণ সে অলরেডি তখন আদার কথা ভাবছিল। তার বাবা তার উপর রাশ করে উঠলে বলে, বাবা আমি বুঝতে পারিনি। তারপর তার বাবা তাকে বলে, তোমার মধ্যে আমি একটা জিনিসই দেখতে চাই, সেটা হলো
হলো পাওয়ারের খিদে, যার হাতে পাওয়ার আছে দুনিয়া তার কাছে। তো এই কথা বলার পর সে যখন গাড়িতে করে সে আর তার বন্ধু যাচ্ছিল সঞ্জয়, সেইখানে দেখতে পায় যে আদার ব্যানার পড়ছিল। তখনই সে বলে তার বন্ধুকে যে আদার যত ধরনের ইভেন্ট বুক করা আছে সবগুলো ক্যান্সেল করিয়ে আমার সাথে বুক করো, তার সাথে আমার সাথে কোনো ইভেন্টে তার সাথে বুক করে আমার সাথে দেখা করাও। কিন্তু সেইখানে আদা বুঝতে পেরে যায় যেটা বিক্রমাদিত্য তাকে বুক করেছে পার্সোনালি দেখা করার জন্য, সে সেটা রিজেক্ট করে দেয় যে আমি ওই ইভেন্টে যাব না। আদার যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে বলে ম্যাডাম আমি এটা বুঝতে পারছি না আপনার এত ইভেন্ট ছিল সবগুলো কি করে ক্যান্সেল হলো, আর একটাই বেঁচে আছে সেটা হলো বিক্রমাদিত্যের। কিন্তু বিক্রমাদিত্যের কথা শোনার পর আদা সেখানে না করে দেয়। এই কথাটা যখন বিক্রমাদিত্য জানতে পারে তখন তার বন্ধু শেষে তখন তাকে বলে, তখনই সে বিক্রমাদিত্য বলে তাহলে ওর সাথে আমার পার্সোনালি দেখা করাটা অতি অবশ্যই দরকার। তারপরের সিন আমরা দেখতে পাই বিক্রমাদিত্য আদার সাথে পার্সোনালি তার অফিসে দেখা করে, তাকে সব বিষয়গুলো বোঝায় যে তাকে যে ইভেন্টের জন্য রাখা হয়েছিল সেটা একটা আর্মির ক্যাম্পে যাওয়া হবে, সেখানে তাদেরকে মোটিভেশন দেওয়া হবে যাতে তাদের মধ্যে জোশ আসে। সেই ইভেন্টের জন্যই তাকে বলা হলে সে রাজি হয়। তারপরে দুজনকে আমরা একসাথে সেই জায়গায় যেতে দেখি, যাওয়ার পরে তারা একদিন রেস্ট নেয়। তারপরে সন্ধ্যেবেলা যখন সব অফিসাররা এক জায়গায় বসে আলোচনা করা হচ্ছিল, ঠিক সেই সময় তার মাঝখান থেকে একটা অফিসার বলে ওঠে যে স্যার আপনি যদি ম্যাডামের ক্যারেক্টারটা প্লে করে আর ম্যাডাম যদি আপনার ক্যারেক্টারটা প্লে করে তাহলে কেমন হতো একটু যদি আপনারা বলতেন। তার মানে বলতে চাইছিল যে আদা একটা অ্যাক্টর, সে যদি পলিটিক্স এর ভাষণ দেয় কেমন ভাবে দেবে, আর বিক্রমাদিত্য একজন পলিটিশিয়ান, সে যদি অ্যাক্টরের ভাষায় কিছু বোঝায় তাহলে কেমন ভাবে হবে। সেখানে আদা পাবলিকে যেমন ভাবে একটা পলিটিক্স নেতা বলে সেইভাবে সে একটা ভাষণ দেয়। আর বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলে সে সেই জায়গাটায় তাকে দেখে ভালো লেগে ফেলেছিল, তার মনের কথাটা যেটা সেটা তাকে বলে ফেলে, কিন্তু সে অ্যাক্টিং এর মাধ্যমে বলেছিল তার চোখে জল পর্যন্ত চলে আসে, সেটা কিন্তু আদা বুঝতে পারেনি। সেটা বুঝতে পেরেছিল একমাত্র বিক্রমের বন্ধু। সে তাকে এভাবে প্রপোজ করলে বলে তুমি তো বিশাল অ্যাক্টিং করো, আমার থেকেও বেটার অ্যাক্টিং করো। তো সেখান থেকে সিন চলে যায় পরের দিন যখন বিক্রমাদিত্য, আদা, ক্যাপ্টেন আর একটা অফিসার তারা যখন চারজন হাঁটতে হাঁটতে চারিদিকটা ঘুরে দেখছিল, ঠিক সেই সময় হঠাৎই আদাকে হাত ধরে একটা অফিসার টানলে সে আদার গায়ের উপর পড়ে গেলে সেখানে বিক্রম রেগে গিয়ে তার কলার ধরে বলে জড়িয়ে ধরলি কেন, আদা শুধু আমারই, তুই ওর গায়ে হাত দেওয়ার ক্ষমতাটা কে দিয়েছে। তখনই সে বলে স্যার আমি ওকে ইচ্ছা করে গায়ে হাত দিইনি, এক সামনে সাপ ছিল তখনই সাপটাকে দেখানো হয়, এই কারণে আমি ওনাকে টেনেছিলাম, নাহলে সাপে কাটলে উনি হয়তো বাঁচতো না, মরে যেত। তো ক্যাপ্টেনও বলে হ্যাঁ বিক্রম স্যার ও ইচ্ছা করে করেনি, সাপের জন্যই করেছে। তো আদা বুঝতে পেরে যায় সে তখন তাকে ভালোবেসে ফেলেছে। তখনই আদা বলে আমি ইভেন্ট থেকে এখনই কুইট করে আমি বাড়ি যেতে চাই। সে তার ফ্লাইটটা রেডি করলে রুমের ভিতরে বিক্রমাদিত্য এসে তাকে বোঝায় যে দেখো আমি হয়তো রাগের মোমেন্টে বলে ফেলেছি যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবাসি, যে কারণে আমি বলে ফেলেছি, তো এটা নিয়ে কিন্তু তুমি রাগ করো না, আমি তোমাকে বিয়েও করবো। কিন্তু সে এত বড় বড় স্বপ্ন দেখে ফেলেছিল বিক্রমাদিত্য, তার শিকি অংশ আদা স্বপ্ন দেখেনি, কারণ আদা সেসব চাইছিলই না। তারপর সেখান থেকে বিক্রমাদিত্য আদাদের বাড়িতে যায়, সেখানে বিয়ের জন্য সমস্ত সরঞ্জাম, বিয়ের কার্ড, তার বাবা মার সাথে কথা বলা, তার হবু শালির সাথে কথা বলা, সবকিছু বললে সেখানে আদা চলে আসে। আদা এসে তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয় যে এসব আমি কিছুই চাই না, আর আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে বিয়ে করতেও চাই না। দেখো তার হাতে পাওয়ার ছিল বিক্রমাদিত্যর হাতে, আর এ ছিল স্টার, সেক্ষেত্রে এ তাকে ফার্স্ট টাইম ভালো লেগায় এ তার বাড়ি এসে সবকিছু প্রপোজাল দিলেও এ অ্যাকসেপ্ট করে না। কিন্তু তারপরে সিনেমাটা দেখতে পাই আদার যেসব মুভিগুলো শোতে মানে সিনেমা হলে চলতো সেখানে ভাঙচুর করা হয়েছে, কিছু লোক ভাঙচুর করেছে। নিউজে তখন বিক্রমাদিত্য বলে হ্যাঁ অনেক সিনেমা হলে ভাঙচুর হয়েছে, আর আমার কাজ হলো সবাইকে শান্তভাবে বোঝানো, ভালোবেসে বোঝানো। আসলে সে তার খেলাটা দেখাচ্ছিল, একটু ছোটখাটো গুন্ডামি করেছিল। তারপরে সিনেমা দেখতে পাই আদা যখন শুটিং স্পটে যায়, সেইখানে যাওয়ার পর যেসব ডিরেক্টর প্রডিউসাররা ছিল তারা তখন আদাকে বলে ম্যাডাম আপনার সাথে কিছু দরকারি কথা ছিল। তারপরে সিনো নিতে পারবো না, আমাদের একটু সমস্যার কারণে এসে দাঁড়িয়েছে। তখন এবার আমি জানি ওই যে তোমাদের পলিটিক্স এর নেতা বিক্রমাদিত্য আছে, যে হবু সিএম হতে চলেছিল, সেই এসে তার ভয়ে তো এসব করছো, চাপ নেই আমি এখান থেকে কুইট করছি। কিন্তু একটা বিষয় স্যার, যে একজনের দিকে এত ভয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছে, এটা কিন্তু ঠিক না। সে সেখান থেকে সেটা বলার পর সেখান থেকে বেরিয়ে যায়। বিক্রমাদিত্য একের পর এক তার পথের কাঁটা যেন হয়ে এসে দাঁড়াচ্ছিল। আদা বুঝতে পারলো যে সবকিছুর পিছনে বিক্রম দায়, সেই জন্য আদা সোজাসুজি তার বাড়িতে যায়। কিন্তু তার বাড়িতে যাওয়ার পর যেন ঘরের বউ তার বাড়িতে এসে সেইভাবে তাকে মানে ওয়েলকাম জানায় বিক্রম। তারপরে সেখানে বিক্রম তাদের সমস্ত ঘরদোরগুলো ঘুরিয়ে দেখায়, সেখানে বলে এই জায়গাটা আমাদের মন্দির, এই জায়গা আমাদের এতগুলো রুম আছে, এই জায়গাটা বিয়ে করে এই জায়গাটা আমাদের ছেলেপুলে থাকবে, মানে সে তার স্বপ্নগুলো তাকে খুলে বলছিল। কিন্তু সেইখানে আদা ভীষণ রেগে গিয়ে তাকে বলে তোমার 4টে ঘর হোক আর 400 ঘর হোক, আমি এখানে থাকছি না, থাকবো না, আর তুমি এই সবগুলো করে আমার সাথে মোটেও কিন্তু ভালো করছো না। অলরেডি তাকে একটা এক ধরনের থ্রেট দেয়, তাকে উল্টো পাল্টা বলে যে আমি জীবনও তোমাকে ভালোবাসিনি আর বাসবো না, বলে সেখান থেকে সে চলে যায়। পরের দিনে আদার মা তার বোন যখন কলেজ থেকে ফিরছিল, সেই জায়গায় কিছু লোক তাদেরকে ফলো করে, আর সেটা বুঝতে পেরেছিল যে বিক্রমের লোক ছিল। তাই বাড়িতে গিয়ে বললে বিক্রমের এগেনস্টে কমপ্লেন করার জন্য সিএম এর কাছে যায়। সেখানে কমিশনারও ছিল, কমপ্লেন করতে গেলে সেখানে সিএম বলে আরে আসুন বৌদি আসুন, তাকে বৌদি বলে সম্বর্ধনা জানায়, কারণ সেও সিএমও বিক্রমের দিকে ভয় পেত, যে কারণে সবাই জানতো যে এর সাথে বিক্রমের বিয়ে হবে। সেই জন্য কমিশনারও তার সাথে একটা ছবি
তোলে যে বৌদি একটু আমার দিকে আসুন, একটা ছবি তুল করেন। এগেনস্টে কোনো কমপ্লেনও নিচ্ছে না, এমনকি সিএম পর্যন্ত নিচ্ছে না। তারপরে সেখানে দেখতে পাই বিক্রম আসে। বিক্রম আসার সাথে সাথে তাকে ভাই বলে সম্বর্ধনা জানায় সিএম, আর সেখান থেকে সিএমও উঠে যায় সেই চেয়ার থেকে, আর কমিশনারও সেখান থেকে চলে যায়, গিয়ে বলে স্যার আপনার যে দরকার সেটা মিটিয়ে দিন। তারপরে সেখানে আদাকে ভীষণ রিকোয়েস্ট করে, বা এমনকি আদার পায়ে পড়তেও রাজি হয়ে যায় বিক্রম, যে তুমি একবার শুধু হ্যাঁ বলে দাও, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি, সমস্ত সুখ দুঃখ যেটাই বলবে সেই জায়গায় আমি তোমার সঙ্গী হয়ে দাঁড়াবো, তুমি শুধু আমাকে একবার বলো আমাকে ভালোবাসো, একবার আমার কথায় রাজি হও। কিন্তু তার মনে এতটাই ঘৃণা এসে গেছিল যে তার কথায় দূরের কথা তাকে চোখে দেখতেও আর সহ্য হচ্ছিল না। সে বলে আমার সামনে তুমি আর না আসলে আমি সব থেকে ভালো থাকি। সেখান থেকে তার পায়েও পর্যন্ত ধরে বিক্রম, কিন্তু সে সহ্য করতে পারে না, সেখান থেকে সে চলে যায়। তার পরের সিনে দেখানো হয় যেখানে আদার বাবা একজন কলেজের প্রফেসর ছিল। সেই কলেজে যখন সে এন্ট্রি করছিল তার রুমে দেখতে পেলো একটা ছাত্র কোশ্চেন পেপার চুরি করছিল। তো তাকে বকাঝকা করে তার যখন ওখান থেকে বার করে দেয়, তখনই তারা বাইরে গিয়ে বিপরীত হয়ে যায়। বাইরে গিয়ে সেই প্রফেসরের নামে উল্টোপাল্টা বলে সেখানে তারা 20-30 জন জড় হয়ে তাকে উল্টোপাল্টা বলে তাকে ক্ষমা চাইতে বলে। কিন্তু প্রিন্সিপাল এসে প্রফেসরকে বলে যে তোমার আর কোনো রাস্তা নেই, আমি তোমার জন্য আমার কলেজের বদনাম হতে দিতে পারি না। এখানে ক্ষমা চাইতে প্রিন্সিপাল বাধ্য করে দেয়। কিন্তু সেই জায়গাটা ক্ষমা চাইতে যখন যায় তখনই তার মুখে কালি দিয়ে তাকে মারধরও পর্যন্ত করা হয়। তারপরে দেখতে পাই আদাদের বাড়িতে যে এই কাজটা করেছে বিক্রম তাকে ধরে এনে তার বাবার পায়ে ধরিয়ে ক্ষমা চাওয়ায়, আর বলে এই ধরনের নাটক যেন তোরাকে আমি করতে না দেখি, তাহলে আমি তোকে মেরে ফেলবো বলে যখনই সে তাকে পাঠিয়ে দেয় ক্ষমা চাওয়ার পরে, তখনই আদা এসে বলে নাটকও করছে না, নাটক করছো তুমি, কারণ এই সবই কিছুর পিছনে তুমি দায়, আর এটা তুমিই করেছো এটা আমি জানি। তখনই বিক্রম বলে আমার ভালোবাসার দিব্যি, আমি এটা করিনি। বিক্রম চলে যাওয়ার পরে সেইখানে আদার বাবা আদাকে বলে এত কিছু দেখার থেকে যদি তুই ওকে বিয়ে করে নিতিস না তাহলে আমি অনেক খুশি হতাম, এইসবগুলো দেখার আগে আমার মরণ হলো না কেন। যখনই আদার বাবা এই ধরনের কথাবার্তা বলে আদা তখনই গাড়িটা নিয়ে বাইরে বেরিয়ে যায়। রাস্তায় যাওয়ার পরে তার বাবা মা টেনশন করছিল, সে রাগ করে বাইরে চলে যায়। তখনই তার ফোন আসে তার বোনের। তখনই বলে বাবা ওই কথাটা কি করে বললো যে আমি ওকে বিয়ে করে নেবো, এর থেকে বিয়ে করে নেওয়া বেটার। তখনই বলে বাবা তো বলতে চায়নি, বাবা তার কষ্টে বলেছে। আদা যে রাস্তার মাঝখানে যে জায়গাটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা চিন্তা করছিল যে সে কিভাবে ঘুরে দাঁড়াবে। তখনই তার সামনে তার সেই ব্যানারটা আসে যেখানে লেখা ছিল বড় বড় করে বলি স্টার আদা। তো সে ভাবে আমি তো একটা স্টার, আমি তো একটা নর্মাল মানুষ না, তাহলে আমি আমার পাওয়ারটাকে দেখাবো। তার পরের সিনে আমরা দেখতে পাই বিক্রমের বিরাট বড় একটা প্রোগ্রাম ছিল যেখানে বিক্রম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিল। সেই জায়গাটায় আদা আসে। বিক্রম সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সেই স্টেজে উঠে সেই প্রোগ্রামের সবার সামনে ওপেন লাইভে নিউজে সেই আদা সেখানে বলে যে এই লোকটা এই বিক্রম আমাকে জোর করে ভালোবাসছে, আমার সমস্ত কাজে বাধা দিচ্ছে, আমার সমস্ত জিনিস বন্ধ করে দিচ্ছে, আমার ফ্যামিলির পিছনে গুন্ডাও দিচ্ছে। তো আমি সবার সামনে অ্যানাউন্সমেন্ট করছি আজ থেকে 1 মাসের মধ্যে এই বিক্রম আদিত্যকে যে একে জীবনের মতো মেরে ফেলতে পারবে আমি তার সাথে একটা রাত থাকতে রাজি আছি। মানে বিক্রমের ভালোবাসায় সে তার সাথে সংসার করতে রাজি না, অন্যদিকে তাকে মেরে ফেললে সে তার জাত শত্রু হিসেবে ভেবে নিয়েছিল বিক্রমকে। তো বিক্রমকে কেউ যদি মেরে ফেলে তার সাথে একটা রাত থাকতে আদা রাজি হয়ে যায়। এই কথাটা শোনার পর বিক্রম একটু হলেও শক হয়ে যায়, সে সেখানে চোখ থেকে ছলছল করে তার কান্না এসে যায়। বিক্রম তখন আদাকে বলে যে তুমি আমাকে যে মারবে তার সাথে একটা রাত থাকতে রাজি, কিন্তু তুমি আমাকে ভালোবেসে আমার সাথে তুমি সংসার করতে রাজি না, বা আমাকে তুমি ভালোবাসতেও রাজি না, বলে আমি এতটাই শত্রু হয়ে গেছি তোমার, তাই না তুমি মরে গেলে আমার কাছে এটাই অনেক বেটার। এইগুলো শোনার পর তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল বিক্রমে। তারপরে গাইস এই মুভির নেক্সট পার্ট আমি চ্যানেলে খুব শীঘ্রই আপলোড করছি, তোমরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও।